নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো সমরেশ মজুমদারের কাল রাত্রি। টিফিনের সময় ক্লাসে কেউই থাকে না। কাত্যায়নী টিফিনের বাক্স বের করে সুবর্ণাকে ডাকলো, আয় ভাই, টিফিনটা সেরে নি। সুবর্ণা তার ঝোলা থেকে একটি সুদৃশ্য কৌটো বের করলো। এখানে না খেয়ে মেয়েদের কমন রুমে চল। সেই হাঁদাকান্ত প্যাট পেটিয়ে চেয়ে আছে। কাত্যায়নীর মুখে গরম হাওয়া লাগলো। দেখুক, এটা আমাদের ক্লাস, আমরা খাবো। দুই সুন্দরী যখন মনোযোগ দিয়ে আহার শুরু করতে যাচ্ছে, তখন কিঞ্চিত দূরে বসা শ্যামাকান্ত আর পারল না। তার বুক কেঁপে উঠল এবং দুই নাসার অন্ধকারে বাতাস বেরিয়ে এলো। ক্লাসরুমে একটা চমৎকার গন্ধ পাক খাচ্ছে। সেই গন্ধ যেন শ্যামাকান্তের সমস্ত ইন্দ্রিয়কে আঘাত শুরু করল। শ্যামাকান্ত উঠল। তার শরীর বলবান, কিন্তু সেই সঙ্গে মেয়েদের আধিক্য থাকায় বেশি ভারী দেখায়। প্রথমে সে প্যান্ট শার্ট পরত, ইদানিং এক বন্ধুর পরামর্শে ধুতি পরে। মধু যেমন মৌমাছিকে টানে, শ্যামাকান্ত সেই মতো হাজির হলো সুন্দরীদের সামনে। আর তখনই কাত্যায়নী বলে উঠল, এই রে, সেরেছে। সুবর্ণা মুখ তুলে তাকালে শ্যামাকান্ত বলল, বড় মিষ্টি গন্ধ। আমাদের বাড়িতে তো এসব হয় না। গন্ধে গন্ধে চলে এলাম। কাত্যায়নী মুখ ঝামটা দিল, কেন হয় না? কে করবে? আমাদের বাড়ি তো মরুভূমি। মরুভূমি মানে? বলছি, ওটা বুঝি ডিমের ডেভিল? আঙুল বাড়িয়ে সুবর্ণার কৌটো দেখালো শ্যামাকান্ত। সুবর্ণা হকচকিয়ে গেল। আপনি খাবেন? ডিম আমার প্রিয়, খুব প্রিয়। আমি প্রায় ডিমের স্বপ্ন দেখি। সার সার ডিম, নাদুস নুদুস নিটোল। আমি ডিমের উপর শুয়ে আছি। আপনি শুলে কোনো ডিমই আর আস্ত থাকবে না। কাত্যায়নী মুখ ফেরালো। সুবর্ণা একটু ইতস্তত করে ডিমের ডেভিল তুলে দিল শ্যামাকান্তর হাতে। খাদ্যদ্রব্য একটা মানুষের মুখ কতটা প্রফুল্ল করতে পারে এর আগে সে জানত না। শ্যামাকান্ত চিবোতে চিবোতে অস্পষ্ট গলায় বলল, নুনটা একটু কম, কিন্তু জিনিসটা জম্পেশ। কাত্যায়নীর যেন একটু কৌতুক বোধ হলো। সে একটা বড় আবার খাবো সন্দেশ এগিয়ে দিল। মরুভূমির কথা কি যেন বলছিলেন? ততক্ষণে সন্দেশ চালান হয়ে গেছে। শ্যামাকান্ত দুই চোখ আবেগে বুঝে আসছিল। কেউ নেই, শুধু বাবা, দাদারা আর আমি। আমরা সবাই মা মরা। বোনও নেই। রান্না করে হরিদা, পোস্তর ঘ্যাট আর ভাত। থার্ড আইটেম জানে না। মাছ আসে না বাড়িতে, জানেন? সে কি, কেন? সুবর্ণার ঠোঁট দুটো থেকে শব্দ দুটো যেন ছিটকে বেরিয়ে এলো। বাবা বলেন তিনি মরলে মা বিধবা হতেন। মা কি তখন মাছ খেতেন? খেতেন না। এখন মা নেই, তাই বাবা সেই অনারে মাছ খাবেন না। মেজদা ঠাট্টা করে বলে, বাবার নিশ্চয়ই অল ইন্ডিয়া বিধবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হওয়ার ইচ্ছে। কাত্যায়নী ফুঁস করে বলল, ইস, আর কি বলবো। বাড়িতে রোজ ভোরে চিরতার জল, দুটো বিস্কুট এবং হরলিক্স, নো চা। তারপর ফল, ফলের রস, তারপর পোস্ত অ্যান্ড ভাত, আর একটা মিষ্টি হবে। কথা বলতে বলতে প্রসঙ্গতারে চলে যাওয়ায় সুবর্ণা প্রথমে ধরতে পারেনি। শেষ পর্যন্ত নিজের সন্দেশ তুলে দিল শ্যামাকান্তর হাতে। শ্যামাকান্ত বলল, আমার না কারোর সঙ্গে এখনো ভাব হলো না। নতুন ক্লাস তো। কাত্যায়নী জানতে চাইল, আপনি বাড়ি থেকে টিফিন আনেন না কেন? কে করে দেবে? হরিতা টাইম পায় না। বাবা রোজ একটা করে টাকা দেয়, তা সেটা কলেজ আসার আগেই শেষ হয়ে যায়। 1 টাকার কি কোনো দাম আছে বলুন? দুই সুন্দরী স্বীকার করতে বাধ্য, না, নেই। পরদিন কলেজ বের হবার আগে সুবর্ণা তার মাকে বলল, মা, আজ টিফিন একটু বেশি করে দিও। কেন রে? আর বলো না, আমাদের ক্লাসে এক হাদাকান্ত আছে। খাবার সময় এমন জুলজুল করে চেয়ে থাকে যে না দিয়ে খাওয়া যায় না। সে কি, চেয়ে থাকে কেন? কাল আমার সব খাবার খেয়ে নিয়েছে। মা বেঁচে নেই,
বোধহয় পেটুক। সুবর্ণা ছোট বোন শুনছিল, বলে উঠল, ওর সামনে খাস কেন? অন্য জায়গায় গিয়ে খেতে পারিস না? হাঁদাকান্ত ওর সত্যিকারের নাম? সুবর্ণা হাসল। কাত্যায়নী ওকে তাই বলে। হাঁদা নয়, শ্যামা, শ্যামাকান্ত। সুবর্ণারা থাকে মফস্বলে। বালি ব্রিজ পেরিয়ে গেলেই তো মফস্বল। সেখানকার মানুষ শ্যামবাজারে যাওয়ার সময় এখনো বলেন, কলকাতায় যাচ্ছি। তাকে কলেজে আসতে হয় রীতিমতো পরিশ্রম করে। দুবার বাস পাল্টাতে হয়। কাত্যায়নী থাকে বাগবাজারে। নতুন কলেজে এই দুজনের খুব বন্ধুত্ব হয়েছে। পরদিন টিফিনের সময় শ্যামাকান্তকে আর ডাকতে হলো না। কৌটো খোলার আগেই সে শটান চলে এলো। কাত্যায়নী বলল, আজ আবার কি মনে করে? বাহ, কাল বলে দিলাম না। শ্যামাকান্ত বিন্দু মাত্র নিষ্প্রভ নয়। সুবর্ণা হেসে বলল, আপনি খুব খেতে ভালোবাসেন না? খুব, তবে একেবারে বেশি নয়, একটু একটু করে। 2-3 ঘন্টা পর পর খিদে পেয়ে যায় আমার। কি আছে আজ? সুবর্ণার কৌটোয় যদি ডিমের অমলেট বের হলো, তো কাত্যায়নীর একদম ডিম সেদ্ধ, নুন মরিচ মাখানো। সুবর্ণা লক্ষ্য করল, ডিম দেখা মাত্র শ্যামাকান্তর চোখ চকচক করে উঠল। একটা অভাবতীব খুশি ফুটে উঠল মেয়ের জমা মুখে। যেন পৃথিবীর জাগতিক সুখ দুঃখের বাইরে চলে গেছে সে এই মুহূর্তে। ঘাড় কাত করে বলল, দুজনেই ডিম? এত খাওয়া যায়? ডিম একটু একটু করে খাই। দুই সপ্তদর্শী দেখল একটি মানুষের তৃপ্তি কিসে হয়। শ্যামাকান্তর চোখ বন্ধ, দুই চোয়াল নড়ছে। কাত্যায়নী জিজ্ঞাসা করল, বাগবাজারের রসগোল্লা খেয়েছেন? শ্যামাকান্ত সেই অবস্থায় ঘাড় নাড়ল। তারপর নিঃশ্বাস ফেলে বলল, গিরিশ ঘোষের বাড়ির ঠিক উল্টো দিকের গলিতে একটা দোকান আছে। সেখানে যা রসগোল্লা করে না, অনেকদিন খাইনি। ওটা আমাদের পাড়া। কাত্যায়নী সগর্বে জানালো। তাই? একদিন আনবেন তো? ইস, রসগোল্লা বয়ে আনবো? খেতে হলে যেতে হবে। যাব? কবে যাব? আমার কাছে কিন্তু পয়সা নেই। কাত্যায়নী খিলখিল করে হেসে উঠল। সুবর্ণার মনে হলো ছেলেটি সত্যি সরল, কিন্তু খাওয়া ছাড়া 17-18 বছরের ছেলের অন্য কোনো আকাঙ্ক্ষা থাকবে না, এ কেমন কথা? সেই সঙ্গে কাত্যায়নীর ঝর্ণা হাসি তাকে কিঞ্চিত গম্ভীর করল। পয়সা নেই শুনে অত হাসির কি আছে? বাগবাজারের পথটুকু শেষ হতে সময় লাগলো না। কলেজ শেষ হলে সুবর্ণা বেশি দেরি করে না বাড়িতে ফিরতে। আজ কাত্যায়নীর চাপে এলো। গিরিশ ঘোষের বাড়ির কাছে সেই মিষ্টির দোকান দেখে হতভম্ব হলো সে। কাত্যায়নীর মুখ দেখে বোঝা যাচ্ছিল এই জীর্ণ দোকানটিকে সে আগে দেখেনি। কিন্তু সারা রাস্তা বকর বকর করতে করতে আসা শ্যামাকান্ত বলল, হে হে, এদের রসগোল্লা যেমন তুলতুলে তেমনি টাইট, মুখে দিলেই টের পাবেন। মিষ্টিতে মেয়েদের সচরাচর আগ্রহ হয় না। দুই সপ্তদর্শী শ্যামাকান্তর অনুরোধ রাখতে পারল না। 1 ডজন রসগোল্লা খেয়ে শ্যামাকান্ত বলল, আজ এই অবধি থাক। বেশি খেলে স্বাদটা ঠিক পাওয়া যায় না। কাত্যায়নীর বাড়ি বেশি দূর নয়। সুবর্ণাকে শ্যামবাজার থেকে বাস ধরিয়ে দিতে শ্যামাকান্ত হাঁটছিল। হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, নকুরের সন্দেশ খেয়েছেন? ঘাড় নাড়ল সুবর্ণা। না। আহ, ফার্স্ট ক্লাস, কিন্তু বড্ড দাম। কত করে? 2 টাকা 2.5 টাকার নিচে কড়া পাকের সন্দেশ তো মুখে দেওয়াই যায় না। আপনি বুঝি খুব মিষ্টি করতে ভালোবাসেন? কেন? একথা কেন মনে হলো? বয়সের তুলনায় আপনি বেশি মোটা, আর সবসময় মিষ্টি মিষ্টি করছেন। তা যদি বলেন, আমি ঝালটাকেও বেশ ভালোবাসি। ওই যেমন শ্যামবাজারের মোড়ে একটা কষা মাংসের দোকান আছে, দারুণ। গ্রে স্টিল আর সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে একটা দোকানে চিংড়ি মাছের ফ্রাই করে, খেলে মুখ জুড়িয়ে যায়। তারপর ধরুন বউবাজারে। সুবর্ণা তাকে থামিয়ে দিল। থাক, এইটুকু বুঝেছি, কলকাতায় যেখানে ভালো খাবার পাওয়া যায় তার সব হদিশ আপনি জানেন। আমি তো থাকি বালিতে, সেখানে কি ভালো পাওয়া যায় বলুন তো? শ্যামাকান্ত ঘাড় চুলকালো। বালির খবর তার জানা নেই। সে বলল, ঠিক আছে, 2 দিন সময় দিন, তবে ভালো জিনিস না হলে বলবো না। শ্যামাকান্তর পরিবারে সবসময় কর্তা তার পিতা কৃষ্ণকান্ত।
পাকানা চেহারের এই মানুষটির জীবিকা ওকালতি। 4টি সন্তান হবার পর স্ত্রী গত হলে আর বিয়ে করেননি, কিন্তু অত্যন্ত সতর্কভাবে সন্তানদের মানুষ করতে চেষ্টা করেছেন। তার পরিবারের বেশ কিছু নিয়ম আছে। স্ত্রী জাতি সম্পর্কে অনাগ্রহ তার একটি। বড় 3 ছেলে জীবনে প্রতিষ্ঠিত কিংবা হতে চলেছে। তাদের বিয়ে দেবার কথা এখনো ভাবেননি কৃষ্ণকান্ত। ছেলেরা বাবাকে ভক্তি এবং ভয় দুই করে। কৃষ্ণকান্তের একমাত্র দুশ্চিন্তা কনিষ্ঠ শ্যামাকান্তকে নিয়ে। পড়াশোনায় মতি নেই। ইংরেজি কিংবা ইকোনমিক্সের বদলে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছে। ভবিষ্যৎ ঝরঝরে। কলেজের ক্লাস শেষ হলেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু সে প্রায় দেরি করছে এবং চাকর হরি তাকে জানিয়েছে শ্যামাকান্ত বৈকালিক জলযোগ বাড়িতে করতে চায় না। পিসিরায় বলেছিলেন মুড়ি অতি প্রয়োজনীয় খাদ্যবস্তু। শ্যামাকান্ত কিছুদিন হলো সেই মুড়ি স্পর্শ করছে না, অথচ পেটুক এই ছেলেটি উপবাসে থাকার পাত্র নয় এ বিষয়ে নিশ্চিত কৃষ্ণকান্ত। তার কেবলই মনে হয় শ্যামাকান্ত মায়ের পাত নিয়ে জন্মেছে। যখন বেঁচে ছিল তখন নিয়ত কৃষ্ণকান্তের সঙ্গে ঝগড়া করত। মরে গিয়ে সে তাকে টাইট দিয়ে গেল, কিন্তু কে কাকে টাইট দেয়? মা মারা ছেলেটির উপর সুবর্ণার মায়ের বেশ স্নেহ পড়েছে। মেয়েকে তিনি ধমকেছেন, একটু না হয় খেতে ভালোবাসে, তাই নিয়ে অত ঠাট্টা কিসের? নিজের হাতে শ্যামাকান্তকে লুচি বেগুন ভাজা খাইয়ে বলেছিলেন, সময় পেলেই এসো বাবা। খুব খুশি হয়েছিল শ্যামাকান্ত। সুবর্ণাকে বলেছিল, তোমার চেয়ে তোমার মা অনেক বেশি ভালো, ঠিক মা মা ভাব। সুবর্ণা চোখ তুলেছিল ওপরে। ওমা, এই যে আপনাকে সারা কলকাতায় ঘুরে ঘুরে চপ কাটলেট ফ্রাই মিষ্টি খাওয়াচ্ছি, তার কোনো মূল্য নেই না? তা বলিনি শ্যামাকান্ত ঢোক গিলল। আর কি বলতে বাকি রেখেছেন? কাত্যায়নী আজকাল আমার সঙ্গে ভালো করে কথা বলে না, জানেন? কেন কথা বলে না কেন? এই তো পরশু তোমাকে ফরে পুকুরের দই খাওয়ালো। বাস স্টপে দেখা হতেই বলল, কি খাবেন? তা ওখানে দই ছাড়া কিছু পাওয়া যায় না। আপনি দই খেলেন? সুবর্ণা আটকে উঠল। কেন? আমাকে বললে আমি দই খাওয়াতে পারতাম না? সারা রাজ্য ঘুরে ঘুরে কত কি খাওয়াচ্ছি, আর সামান্য দই পেয়ে তাই খেতে হলো? ছি ছি ছি, যান, আর আপনাকে কিছু খাওয়াবো না। কিন্তু কাতু তো আপনার বন্ধু। ইস, আবার কাতু বলা হচ্ছে আদর করে। না, খাওয়ার ব্যাপারে কোনো বন্ধুদণ্ড নেই। খাওয়ানো ইস খাওয়ানো। ওকে কাতু বললেন, আমাকে কি বলে ডাকবেন? তীব্র গলায় জিজ্ঞাসা করলো সে। কি বলে? সুবর্ণা? না শুভু ঠিক আছে। ঠিক আছে, কি কথা হলো? এই খাওয়া দাওয়া খিদিরপুরে। ওই যা, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বলবো? কি? দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমেই একটা দোকান পাবেন, চমৎকার ছানার জিলিপি করে। এইরকম ছানার জিলিপি জীবনে খাননি। সুবর্ণা ঘাড় কাত করে তাকে দেখল, তারপর বলল, চলুন, আপনাকে আজ ছানার জিলিপি খাওয়াবো। তারপর হেঁটে বালি ব্রিজ পেরিয়ে বাড়ি ফিরব। 1 ডজন ছানার জিলিপি কম নয়। সুবর্ণা দেখল শ্যামাকান্ত সেটা শেষ করতে বিলম্ব হলো না। সে নিজে একটির বেশি খেতে পারেনি, এত মিষ্টি যে শরীর গুলিয়ে ওঠে। খাওয়া শেষ হতে ওরা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সুবর্ণা বলল, আপনি এত খবর পান কি করে? কোথায় কি আছে? এইটাই আসল কথা, পেতে হয়। শ্যামাকান্ত হাসল। আচ্ছা, কাত্যায়নী আর আমি কে বেশি ভালো? আপনি। কেন? সুবর্ণার বুকের রক্ত চলকে উঠল। আপনি রোজ আমায় খাওয়ান, মাসিমা কি ভালো খাবার বানান। বালি ব্রিজের উপর ওরা দাঁড়ালো পাশাপাশি। রেলিংয়ে হাত রেখে সুবর্ণা ঝুঁকে নদী দেখছিল। গঙ্গার বুক থেকে জলো গন্ধ উঠছে, বাতাসে হিম হিম ভাব। নৌকা ভাসছে ইতস্তত। দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। পবিত্র সময়। শ্যামাকান্ত নদী দেখছিল। দেখতে দেখতে খেয়াল হলো, বাবা বলেছিলেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আজও দেরি হলো, কিন্তু ছানার জিলিপি বাবার চেয়ে বেশি মিষ্টি। সে কি করবে? সে শুনল সুবর্ণা ঝুঁকে দাঁড়িয়ে গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাইছে।
সে নিজে অবশ্য একটা গান জানে, সেটা এই সময় গাওয়া ঠিক নয়। পেট ভর্তি খাবার পর গান গাইলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। শ্যামাকান্ত বাঁদিকে তাকাতেই সুবর্ণার কনুই এবং জামার ঠিক নিচের হাত দেখতে পেল, এবং তখনই তার চোখ স্থির হলো। কনুইয়ের উপরে কিছু একটা আটকে আছে। মিষ্টির দোকানে যখন টেবিলে হাত রেখে সুবর্ণা বসেছিল, তখনই কি ওটা হাতে লেগে গিয়েছিল? সুবর্ণাকে বলতে সংকোচ হলো শ্যামাকান্তর। তার কেবলই মনে হচ্ছিল ওটা ছানার জিলিপির একটা টুকরো। দুটো হাত ভাঁজ করে রেলিং এর উপর রেখে সে দাঁড়িয়েছিল। চোখ সামনে রেখে সে ডান হাত বাদিকে একটু বাড়িয়ে দিল। না, তবু নাগাল পাওয়া যাচ্ছে না। সে আঙুল প্রসারিত করলো। তারপর আরো চেষ্টার পর শরীর না নাড়িয়ে সে সুবর্ণার কনুই স্পর্শ করা মাত্র একটা কম্পন টের পেল। সে দেখল সুবর্ণা আচমকা ঘুরে সোজা হয়ে দাঁড়িয়েছে। তার চোখ মুখ আরক্ত। যথাসম্ভব দূরে সরে গিয়ে সে ফোঁস করে উঠল, আপনি আমার হাত ধরলেন যে? কি পেয়েছেন আপনি? আমি ফালতু? না না, শ্যামাকান্ত তোতলাতে লাগলো। তাহলে বলুন, কেন আমার হাত ধরলেন? মানে ছানার মানে আমি আপনার বন্ধু। বন্ধু? ওই রকম বন্ধুত্ব চাই না। আপনি আমাকে বিয়ে করবেন? শ্যামাকান্ত নিমেষে স্থির হয়ে গেল। তার চোখের সামনে অজস্র জিলিপি, রসগোল্লা, সন্দেশ, ফ্রাই এবং বেগুন ভাজা নুয়ে নুয়ে পড়তে লাগলো। সে চকিতে সেই সব খাদ্যবস্তুর বাগানে সুবর্ণাকে বেনারসির ঘোমটা পরিয়ে নিয়ে এলো। এই সময় সুবর্ণা আর একবার তর্জন করতেই তার ধন্দ কাটল। সে অত্যন্ত নিরীহ হয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। যা। চকিতে আরক্ত হলো সুবর্ণা। গঙ্গার উপর আরো বেশি ঝুঁকে পড়ে বলল, আপনি এটা যাচ্ছে তাই? অত মোটা ছেলেকে আমি? তার চেয়ে কাতুর কাছে যান। কাতু? বিড়বিড় করলো শ্যামাকান্ত। সে কিছুই বুঝতে পারছিল না। খবরদার, কাল থেকে ওর সঙ্গে গম্ভীর হয়ে কথা বলবেন। শ্যামাকান্ত যে ঘন ঘন বালি যাচ্ছে এ খবর কৃষ্ণকান্ত পেয়ে গেলেন। পেলেন পুত্রের মুখ থেকেই। সেদিন একটা বিশেষ দরকারে বেলুড়ে যাচ্ছিলেন তিনি। পথে ওদের দেখতে পেলেন। শ্যামাকান্ত এবং একটা সপ্তদোষী বোকা বোকা ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। এই ভঙ্গিটা খুবই মারাত্মক। কৃষ্ণকান্ত বললেন, তুমি আজ বিকালে কোথায় ছিলে? বিকালের কোন সময়ের কথা বলছেন? বালি ভিজে কি করছিলে? বালিতে যাচ্ছিলাম বাবা। আমাকে না বলে তুমি বালিতে যাচ্ছিলে? তোমার এত পরিবর্তন! ছি ছি ছি। কেন বাবা, বালিতে যাওয়া কি অন্যায়? নিশ্চয়ই, সঙ্গে স্ত্রীলোক থাকলে তো বটেই। সেখানে কি দরকার? সুবর্ণাদের বাড়ি। সুবর্ণার মা আজ আমাকে দুধ পুলি খাইয়েছেন। পুলিটা যা জমেছিল না। সুবর্ণা? ওটিকে? আমাদের ক্লাসে পড়ে, খুব ভালো মেয়ে। তুমি লাউ চিংড়ি খেতে ভালোবাসো শুনে বলেছে শিখে নেবে। কৃষ্ণকান্ত বললেন, চুপ করো। দেখো শ্যামা, তুমি জন্মমাত্র মাতৃহারা। আমি তোমার পিতামাতা। কখনো ওইসব স্ত্রীলোকের পাল্লায় পড়ো না। নারী নরকের দাড়ি ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেবে। তোমার কোনো দাদা স্ত্রীলোকের ছায়া মারায়নি। তুমি 19 বছর বয়সী। তুমি ওই মেয়েটির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করো, এই আমার আদেশ। শ্যামাকান্ত নিষ্প্রভ হয়ে বসে রইল। সে সুবর্ণাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দেবার পর ওই বাড়িতে তার খাতির 10 গুণ বেড়ে গিয়েছে। নিত্য কত রকমের খাওয়া দাওয়া। বাবার হুকুম পালন করতে গেলে সুবর্ণাকে দেয়া প্রতিশ্রুতি তুলে নিতে হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে এত সব খাবার দাবার। শ্যামাকান্তর মন খারাপ হয়ে গেল। কৃষ্ণকান্তের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস হচ্ছে না। সে ঠিক করলো শেষবার সুবর্ণার বাড়িতে যাবে, গিয়ে বলে আসবে, আর নয়, এই শেষ। আজ কলেজের ছুটি। কৃষ্ণকান্ত আদালতে বেরিয়ে যাওয়া মাত্র সে বেরিয়ে পড়ল। কলেজ না থাকলে পয়সা পাওয়া যায় না, অতএব হাঁটা শুরু। পথে তার 3 রকম প্রিয় খাবারের দোকান পড়ল। পকেটে পয়সা নেই, পাশে সুবর্ণাও নেই। শ্যামাকান্তর বুক টন টন করছিল। ভর দুপুরে শ্যামাকান্তকে দেখে একই সঙ্গে আনন্দ এবং লজ্জা পেল সুবর্ণা। ঘরে বসতে বলে জিজ্ঞাসা করল, খেয়ে এসেছো? শ্যামাকান্ত মাথা নেড়ে না বলল। সুবর্ণার মা আড়ালে ছিলেন। শুনে বললেন, সে কি,
হাত মুখ ধুয়ে নাও, আজ মুরগির মাংস আছে। শ্যামাকান্ত সুবর্ণা তৃপ্ত মুখের দিকে তাকিয়ে মত পাল্টালো। এখনই বলা ঠিক হবে না, খাওয়া দাওয়া সারা হোক, অনেক সময় পাওয়া যাবে। অপরাহ্নে শ্যামাকান্তের মনে হলো আর বিলম্ব করা ঠিক নয়, জল খাবারটা এলে বলে ফেলবে। ঠিক তখনই সুবর্ণা বলল, ঠাকুমা বায়না ধরেছে, মা বলেছেন তোমাদের বাড়িতে লোক যাবে, এ মাসে যদি লগ্ন ঠিক হয়। শ্যামাকান্ত বলল, লগ্ন? কিসের লগ্ন? সুবর্ণা বলল, আহা ঢং, লগ্ন কিসের জানে না তা? শ্যামাকান্ত বলল, মায়েরই বলছি, আমাদের বাড়িতে এইসব কথা কেউ বলে না। সুবর্ণা বলল, ঠিক আছে, তোদের বাড়িতে গিয়ে তোর বাবাকে যখন বলবে তখন জানবেন। ওরে বাবা, বাবার কাছে কেউ যেন না যায়, বাবা এইসব একদম পছন্দ করেন না, উনি খুব রাগী। উনি আমাকে বলে দিয়েছেন কোন রকম সম্পর্ক যেন তোমার সঙ্গে না রাখি। বলে দিয়েছেন? হ্যাঁ, আজই এই বাড়িতে আমার শেষ খাওয়া। তার মানে আমি আর আসবো না সুবর্ণা? বেশ, তাহলে আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান। সুবর্ণা দ্রুত ঘর থেকে চলে যাবার পর কিছু সময় চুপচাপ বসে থাকলো শ্যামাকান্ত। জলখাবারের আগে কথাটা বলা ঠিক হয়নি, এরপর আর অপেক্ষা করা উচিত নয় বলে সে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার পা ভারী, হৃদয় ভারাক্রান্ত। গলি থেকে বের হবার আগে সে নিজের নাম শুনতে পেল। পেছনে ফিরে দেখলো সুবর্ণার বোন হাঁপাচ্ছে। শ্যামাদা, শিগগিরই আসুন, দিদি কুয়োর উপর উঠে বসেছে, কাঁদছে। শ্যামাকান্ত বলল, যা। মায়েরই বলছি, এই না হলে মায়েরই বললাম, চলুন গিয়ে নিজের চোখে দেখবেন। মেয়েটি ছটফট করতে লাগলো। শ্যামাকান্ত শরীর অবশ হয়ে গেল। সুবর্ণা কুয়োর ওপর কেন? সম্বিত ফেরা মাত্র সে ছুটে গেল বাড়ির পেছনে। সেখানে একটা ডুমুর গাছের ছায় কুয়োর উপর দুপা তুলে উদাসীন ভঙ্গিতে সুবর্ণা বসে আছে, যেন পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। শ্যামাকান্ত মৃদু গলায় ডাকলো, এই ওখানে কেন? সুবর্ণা মুখ ফিরিয়ে তাকে দেখে নিচের দিকে তাকালো। সেখানে কালো জল। শ্যামাকান্ত বলল, নেমে এসো। আহ, কি হচ্ছে? কেন নামবো কেন? শ্যামাকান্ত বলল, জলে আমার খুব ভয়, সাঁতার জানি না। সুবর্ণা বলল, বসে আছি তো আমি, যেখানে যা হচ্ছিল সেখানেই যা হোক আজ থেকে বলেছে, তাই বলে তুমি আত্মঘাতী হবে? ভালোই তো, শ্রাদ্ধ খেতে পাবে। শ্যামাকান্ত আর এক পা এগোলো। শুভু, নেমে এসো। সুবর্ণা কোনো কথা বলল না, তাকে আরো উদাসীন দেখালো, কিন্তু চোখে জল দেখা দিল। এই বিশ্ব চরাচরে সব দৃশ্য মুছে গিয়ে শুধু সুবর্ণার চোখের জল তার কাছে ধরা দিল। জল বড় হয়ে উঠল, গভীর আবেগ এসে বলল, শুভু, তুমি নেমে এসো, আমি তোমাকে বিয়ে করব। সুবর্ণা বলল, হট। শ্যামাকান্ত বলল, সত্যি বলছি, বিশ্বাস করো। সেদিন বিকেলে কৃষ্ণকান্ত খবরের কাগজ পড়ছিলেন। শ্যামাকান্ত তার পাশ দিয়ে বেরিয়ে আসতে তিনি প্রশ্ন করলেন, চললে কোথায়? বালি। কম্পিত গলায় উত্তর হলো, আবার বালি? কাগজ রেখে সোজা হয়ে বসলেন কৃষ্ণকান্ত। তোমাকে সেখানে যেতে নিষেধ করিনি নির্বোধ? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি। একবার তো জানানো দরকার। আর আমি যাব না? আপনি তো অভদ্র হতে বলেননি। বেশ, জানিয়ে এসো। আর হরিকে দুধ পুলি করতে বলেছি। শ্যামবাজারের মোড়ে এসে মন খারাপ হয়ে গেল শ্যামাকান্তর। দুধপুলি তার প্রিয়, এবং সেটা থেকে আজ বঞ্চিত হতে হচ্ছে। এই সময় সে বন্ধুদের প্রত্যাশা করেছিল, কিন্তু নির্দিষ্ট সময়েও কাউকে সে দেখল না। সে প্রত্যেক বন্ধুকে বলেছিল ধুতি, পাঞ্জাবি এবং 10টা টাকা পকেটে নিয়ে আসতে, তারা বরযাত্রী যাবে। আজ শ্যামাকান্তর বিয়ে। সুবর্ণার এক মামা থাকেন আলিপুরে, তিনি সব শুনে এই বিয়েতে উঠে পড়ে লেগেছেন। তার মতে ছেলের বাড়ি যদি করা হয় তাতে কোনো অসুবিধা নেই, একবার বিয়েটা চুকিয়ে ফেললে সবাই সুরসুর করে মেনে নেবে। সুবর্ণার বাড়ির কারোর কারোর কিন্তু কিন্তু ভাব ছিল। মামা সেটাকে উড়িয়ে দিয়ে বললেন, 18 বছরের ছেলে মেয়ের মনের মিলটাই হলো আসল কথা। শ্যামাকান্ত আজ বন্ধুদের সেজেগুজে আসতে বলেছিল, কিন্তু কেউ এলো না। সে নিজে কৃষ্ণকান্তর কাছে কৈফিয়ত দিতে হবে বলে ভালো পোশাক পরে আসেনি। পকেটে
একটা টাকা 12 আনা পড়ে রয়েছে। এটা তার জমানো পয়সা, তাই নিয়ে সে বাসে চাপল। বালিতে নামতেই মহাকাণ্ড। একটা গাড়ি অপেক্ষা করছিল। মামা তাকে ছিনিয়ে নিয়ে সেটাই তুললেন। তোমার বরযাত্রীটা কোথায়? শ্যামাকান্ত বিরস গলায় জানালো, কেউ আসেনি। মামা বললেন, কই পরোয়া নেই, আমি বরযাত্রী রেডি করে রেখেছি। শ্যামাকান্ত খুব নার্ভাস। কৃষ্ণকান্তের মুখ বারংবার সামনে ভাসছে। সেটাকে মুছিয়ে সুবর্ণাকে আনতে চেষ্টা করেও পারছিল না। গাড়ি গিয়ে দাঁড়ালো এক অচেনা বাড়ির সামনে। সেখানে দুজন সুন্দরী মহিলা অপেক্ষা করছিলেন। তারা বললেন, বাবা শ্যামাকান্ত, যাও স্নান করে নাও, সেখানে পোশাক আছে। আমি কোথায়? হরিণের মতো প্রশ্ন করল শ্যামাকান্ত। এখান থেকেই বিয়ে করতে যাবে। চারধারে সুন্দরী রমণীদের ভিড়, সুগন্ধ এবং মুগ্ধ দৃষ্টিতে মোহিত হয়ে গেল শ্যামাকান্ত। জীবনে প্রথমবার সিল্কের পাঞ্জাবি, কোচানো ধুতি, সোনার বোতাম এবং আংটি পরে নিজেকে রাজকুমার বলে মনে হচ্ছিল। বিয়ের পর সুবর্ণা গর্বিতা রাজকুমারীর মতো তার পাশে বসে ফিসফিস করে বলল, এখন যা খাবার দেবে তার দিকে বেশি নজর দিও না। তার মানে নতুন বরের বেশি খেতে নেই? কথাটা মনে ধরল না। মহিলারা যখন খাওয়াতে এলেন মনে হলো এতদিন কেন তার বিয়ে হয়নি। এত খাবার, এত সুন্দরীর খোপায় ফুল। সেই রাত্রে কেউ ঘর থেকে যাচ্ছিল না। মধ্যরাতে শ্যামাকান্তর খুব ইচ্ছা করছিল সুবর্ণার হাত ধরতে। এই হাত তাকে এখানে এনেছে, কিন্তু প্রকাশ্যে সে হাত ধরে কি করে? কে যেন ফোড়ন কাটলো। জামাই কিভাবে তাকিয়ে আছে দেখো, যেন ছানার জিলিপি খাবে। রাতটা কাটলো, কিন্তু খুবই ক্ষিপ্ত হলো শ্যামাকান্ত। এবং তখনই তার মনে হলো এই প্রথম সে একটা গোটা রাত বাড়ির বাইরে না বলে কাটালো। এখন কৃষ্ণকান্তর সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। সকালে জলখাবারের ব্যবস্থা দেখার পর স্থির করলো বাবার সামনে দাঁড়ানোর কোনো দরকার নেই। এত আরাম, এত খাবার ছেড়ে কোন পাগল সেখানে যায়? কিন্তু বেলা বাড়ার পর বিয়ে বাড়ির ব্যস্ততা দেখা দিল। মামা এসে বললেন, তৈরি হয়ে নাও, বউ নিয়ে বাড়ি ফিরতে হবে তো। বাড়ি? কার বাড়ি? কেন, তোমার বাড়ি? মাথা খারাপ, আমি সেখানে যেতে পারবো না। সে কি, বউ না নিয়ে গেলে লোকে কি বলবে? আহা, বাবার ভয় পাচ্ছ কেন? বউ নিয়ে গেলে দেখবে তিনি জল হয়ে গেছে। আমি আমার বাবাকে চিনি, আর এমন তো কথা ছিল না। মানে আমার বিয়ে করার কথা ছিল, বউ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল না। কোথায় থাকবে? এখানে। সঙ্গে সঙ্গে রুদ্ধদ্বার সভা বসলো আত্মীয় অতিথিদের কান বাঁচিয়ে। বর বাড়ি ফিরছে না শুনলে ধিড়ি পড়ে যাবে। কি করা যায়? মামা বললেন, ঠিক হ্যাঁ, আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনারা এমন ভাবে বের করে দিন যেন ও বউ নিয়ে ফিরে যাচ্ছে, পাড়ার লোক টেরই পাবে না। বিকালে শ্যামাকান্ত বর বেশে সুবর্ণার পাশে বসে চলে এলো আলিপুরে। বিশাল ফ্ল্যাট, নির্জন। সুবর্ণার মামা বললেন, এখানে কিছুদিন থাকো, এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। মামি বললেন, বাবার কাছে ক্ষমা চাইলেই। শ্যামাকান্ত মাথা নাড়ল, সে আমি জানি না, আমার বিয়ে করেছি। মামা মামির মুখে মেঘ জমল। সে রাতে বৃষ্টি নামল। সুখাদ্য খাবার পর শ্যামাকান্ত দেখল সুবর্ণা নেই। সে দরজায় দাঁড়ালো, ঘুম পেয়েছে। মামি বললেন, আহা, পাবেই তো, কত খাটুনি গেল, শুয়ে পড় বাবা। সুবর্ণা কোথায়? সে শুয়ে পড়েছে। ওমা, আমি বিয়ে করে একা শোব? জিভ কাটলেন মামি। আজ তো বাবা কাল রাত্রি, স্বামী স্ত্রীতে মুখ দেখা দেখি করতে নেই। আমিও সব কাল রাত্রি মানি না, ওকে ডেকে দিন। শ্যামাকান্ত ঘরে ফিরে বিছানায় গ্যাট হয়ে বসল। মামা এলেন। বাবা শ্যামাকান্ত, হিন্দু ধর্মের নিয়ম, অত অস্থির হও না। ধর্ম আবার কি? আমি কি নিয়ম মেনে বিয়ে করেছি? করনি? মোটেই না। আমার বাবা জানে না, দাদারা জানে না, আমি কাল রাত্রি মানি না। শেষ পর্যন্ত সুবর্ণা এলো। কি পাগলামি করছো? আজ আলাদা শুতে হয়। শ্যামাকান্ত বলল, আমি পারবো না, কাল থেকে আমি তুই আলাদা নই। সুবর্ণা বলল, এতে খারাপ হবে? হয় হোক, আমি তোমাকে ছাড়বো না। একসঙ্গে শুয়ে কি হবে তোমার? শ্যামাকান্ত জবাব দিতে পারল না। তার তীব্র ইচ্ছা
একসঙ্গে শুতে, কিন্তু তাতে কি হবে তা সে জানে না। সে বলল, তোমার হাত ধরবো। সুবর্ণা হাসল, পাগল। আলো নিভিয়ে সুবর্ণা বয়স্কা নারীর মতো তার পাশে শুয়ে পড়ল। বালকের ভঙ্গিতে শ্যামাকান্ত সুবর্ণার হাত তার দুই হাতের মধ্যে নিল। অতিরিক্ত চিন্তা এবং পরিশ্রমে তারা অচিরেই ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে তার মনে হলো হাতটা নেই, ঘর অন্ধকার। সে ক্রমশ বিছানার এক প্রান্তে চলে এসেছে। তার নিম্নভাব ঝুলছে এবং বিছানার ওধার থেকে তীব্র নাসিকা গর্জন ভেসে আসছে। সে দুহাতে সুবর্ণাকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে গেল, মেয়েদের নাক ডাকতে নেই। কিন্তু সেই মুহূর্তে সে একটা পুরুষ্ট গোপের খোঁজা পেল। সুবর্ণা নেই, দরজা খোলা। তার বিকল্প মামা ঘুমের ঘুরে বলল, আহ, বিরক্ত করো না। গল্পটি এইখানেই সমাপ্ত হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।